আমাদের পেশেন্টদের এক্সপেকটেশন বেড়ে গেছে, কারণ তারা জানে যে ওয়ার্ল্ড ওয়াইড কি ট্রিটমেন্ট হচ্ছে, সিঙ্গাপুরে কি হচ্ছে, মালয়েশিয়ায় কি হচ্ছে, ইন্ডিয়ায় কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে। একেবারেই পুর। যতটুকু সময় দেওয়া কথা স্টুডেন্টদের ঠিক ততটুকু সময় দিচ্ছেন না। গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি, প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি, আমাদের এক্সপেকটেশন ডাক্তার কেমন হওয়া উচিত, ডাক্তার কি রকম হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন একটা সিটের এগেনস্টে 14 জন ফাইট করে। হিউম্যানিটেরিয়ান টাচটা নেই ওখানে, মানবিকতা বলে কোনো কিছু নেই, কোনো ডেটা নেই। 75 থেকে 80% মৃত্যু আমাদের দেশে কেন হয় সেগুলো আমরা দেখতে পাই নন কমিউনিকেবল ডিজিজ। যে 75 থেকে 80% মানুষ আসলে যে মৃত্যুর কারণে যে মৃত্যুটা হচ্ছে সেটা আসলে হয়তো কিছু প্রিভেন্টিভ মেজার নিলে সেটা অনেক কমিয়ে আনা যেত। ডেফিনেটলি মৃত্যুর জীবনমৃত্যু আল্লাহর হাতে, কারণ আমরা যখন সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি আমরা দেখতে পাচ্ছি যে নন কমিউনিকেবল ডিজিজগুলোতে প্রিভেনশনের একটা বিশাল ব্যাপার ছিল, যে জায়গাটা আমরা পুরোটাই মিস করছি। এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। এখানে যদি আমরা হেলথের ডেফিনেশনটা আমরা একবার বলি, হেলথ ইজ এ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফর্মিটি। এখানে কিন্তু কম্পোনেন্ট তিনটা, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল। আমরা ফিজিক্যাল অ্যাসপেক্টে বোধহয় অনেক বেশি সক্রিয়। রোগ হচ্ছে, আমরা সেই ব্যাপারটাতে আমরা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, এই সব কিছু। কিন্তু মানসিক ব্যাপারে আমার মনে হয় আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন যে আমাদের সচেতনতার মাত্রা এখনও ওইভাবে তৈরি হয়নি। আর 3 নম্বর কম্পোনেন্টে আমরা কাজই করছি না। আপনার প্রশ্নে আমি একটু পরে আসছি, প্রিভেন্টিভ অ্যাসপেক্টে। আমি যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি মানুষের মনে ব্যথা দিচ্ছেন, আপনি কি হেলদি থাকতে পারবেন? আপনি বাবা মাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছেন না, আত্মীয় স্বজনের সদ্ভাব রাখছেন না, আত্মীয় স্বজনের হক আদায় করছেন না, আপনি কি হেলদি থাকতে পারবেন? আপনি কোনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত না, আপনি ইঁদুর দৌড়ে জড়িত, কীভাবে বড়লোক হতে পারেন, কীভাবে অনেক টাকা কামাতে পারেন, কীভাবে বাড়ি গাড়ি হতে পারে, আপনি কি হেলদি থাকবেন? হেলদি হবেন? আমার মনে হয় না হবেন। আপনি আপনার সামাজিক হেলথের ব্যাপারে একটুখানি সচেতন হন। আপনি আপনার আত্মীয় স্বজনকে কতখানি সময় দিচ্ছেন, বাবা মাকে শ্রদ্ধা করছেন কিনা, সম্মান করছেন কিনা, বাবা মার এক্সট্রা যে মেডিকেল কেয়ার সেগুলির ব্যাপারে আপনি সচেতন কিনা যখন তাদের বয়স হয়ে যায়। তারপর বাবা মায়ের সাথে যে আত্মীয় স্বজনগুলি, সে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখছেন কিনা, কাউকে কষ্ট দিচ্ছেন কিনা। মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কটি সামাজিক কাজ করছেন, প্রতিদিন আপনি একজন মানুষকে উপকার করতে পারছেন কিনা। পাবলিক হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এই যে আমরা প্রিভেন্টিভ অ্যাসপেক্টে একেবারেই খুব কম কাজ করি, এবং আমাদের যখন অসুস্থতা আসে, যখন আমরা হার্ট অ্যাটাক হয়ে পড়ে, আল্লাহ না করুন স্ট্রোক হয়ে পড়ে, তখন আমরা বুঝতে পারি আমাদের স্বাস্থ্যটা কত মূল্যবান আমাদের জন্য। তখন কি পরিমাণ টাকা চলে যায়, শুধু তাই না, পরিবারের অন্য মানুষগুলোর যার পরিবারে ক্যান্সার হয়েছে, কোনো সোশ্যাল লাইফ থাকে না, যার পরিবারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের পেশেন্ট আছে, তাদেরও সোশ্যাল লাইফ অনেকখানি হ্যাম্পার্ড হয়। তখন মানুষ বুঝতে পারে যে ইস, আমি যদি এই কাজগুলি আগে থেকে করতাম, আমি যদি একটু হাঁটাহাঁটি করতাম আগে থেকে, তাহলে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো, যেগুলো অলমোস্ট 80% কজ অফ আওয়ার ডেথ, আমি ডিজিজগুলোর নাম বলি আবারও, সেটি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাকের মতো বা স্ট্রোকের মতো, হাইপারটেনশন, ওবেসিটি, টাইপস অফ ক্যান্সার, সিওপিডি, ডায়াবেটিস, দিস আর অল নন কমিউনিকেবল ডিজিজ। এবং এগুলির আমরা হয়ে গেলে আমরা অনেক সাফার করি, এমনকি মৃত্যু পর্যন্ত। আর না হবার জন্য আমরা সিম্পল কোনো টাকা পয়সা দরকার নাই। আপনি একটু হাঁটুন, আপনি একটু ব্রিস্ক ওয়াক করুন, আপনি হাঁটতে ইচ্ছে করছেন, একটু জগিং করুন, একটু খেলাধুলা করুন, দেখবেন আপনার ভালো লাগবে। ভালো লাগার পাশাপাশি শরীর মন চাঙ্গা থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন, মুড সুইং প্রিভেন্ট করতে পারবেন, আপনার স্ট্যামিনা বাড়বে, টেনশন অ্যাংজাইটি কমবে। এই সব কিছুর প্যাকেজ আমি 101টা বলতে পারবো, কিন্তু আপনি সিলেক্ট করুন যে আপনি কী কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। আমি এই প্রসঙ্গে আমি বোধহয় একটু কথা অ্যাড করতে চাই যে আমরা যারা পাবলিক হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করতে চাই, আমরা কিন্তু ডেটার অনেক বেশি স্বল্পতা দেখতে পাই। আমাদের বাংলাদেশের রিসার্চ এমনিতেই কম হয়, সব সাবজেক্টে, মেডিকেল সেক্টরে রিসার্চ অনেক কম, যার ফলে ডেটা অ্যাভেইলেবল না। কীরকম ডেটা? ধরেন হাইপারটেনশন নিয়ে আপনি কাজ করবেন। হাইপারটেনশনে অ্যাডাল্ট পপুলেশনে বাংলাদেশের 30% is suffering from hypertension, around 30%, গ্রামে একটু কম, শহরে একটু বেশি। সো এই 30%-এর 50% মানে 15%
তারা তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলের মধ্যে রেখেছে ওষুধ খেয়ে, ফুড হ্যাবিট কন্ট্রোল করে, কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে এবং সেই সাথে অন্যান্য ব্যবস্থা নিয়ে। কিন্তু বাদবাকি 15%, তার মানে হলো একটা হিউজ পপুলেশন, প্রায় 1 কোটি মানুষের হাইপারটেনশন আছে, অ্যান্ড দে আর কেয়ারলেস অ্যাবাউট হাইপারটেনশন, অথবা তারা জানেই না, অ্যাজ বিকজ এর সিমটমগুলি নন স্পেসিফিক। একটুখানি ঘাড়ে ব্যথা হয়, একটুখানি মাথা ঝিমকো ধরে থাকে, অথবা মাথা ব্যথা হয়। সো পেশেন্ট ইগনোর করে, এবং যার ফলে সে যখন ডাক্তারের কাছে যায় অলমোস্ট এন্ড অর্গান ড্যামেজ করে ফেলে। হয় তার স্ট্রোক হয়েছে, অথবা রেনাল ফেলিওর হয়েছে, অথবা কার্ডিয়াক কোনো প্রবলেম হয়েছে। এই 1 কোটি মানুষ কেন ইগনোরেন্ট? আমি হাঁটাহাঁটি নিয়ে কাজ করতে গেলেও একই সমস্যার সম্মুখীন হই। আমি দেখি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে 10% বাচ্চাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। কেন করে না? কোনো ডেটা নেই। আমি দেখি পাশে পার্ক আছে, রমনা পার্কের আশেপাশে মাত্র 20% বাসা থেকে মানুষ হাঁটতে আসে, আর 80% মানুষ কেন হাঁটে না? রমনা পার্কের পাশে বসবাস করেও কোনো ডেটা নেই। আপনি যদি 60+ কথা বলেন, মিডল এজে 40 to 60 কথা বলেন, এই মানুষদের জন্য হাঁটা অত্যন্ত জরুরি, তাদের প্রিভেন্টিভ অ্যাসপেক্টে, এই এনসিডি প্রিভেনশনের জন্য। এই মানুষগুলি কেন হাঁটছে না? তার কোনো ডেটা নেই। এই মানুষগুলির ভেতরে অনলি 20% হাঁটে, 80% হাঁটে না। সো আমাদের ডেটা ক্রিয়েট করতে হবে, আমাদেরকে আরও রিসার্চ করতে হবে। এই জায়গাতে আমাদের মেডিকেল সায়েন্স, টোটাল মেডিকেল সেক্টরটা পিছিয়ে রয়েছে। আমি যে আন্দোলনটি গড়ে তুলেছি বা তোলার চেষ্টা করছি, সেটি হলো লেটস ওয়াক। সো লেটস ওয়াকে আমরা সবসময় বলি যে আমরা একটি হেলদি জাতি চাই, আমরা হেলদি বাংলাদেশ চাই, আমরা একটি অ্যাক্টিভ জাতি চাই। সো আমরা যদি শুধুমাত্র অস্ট্রেলিয়ানদেরকে ফলো করি এই পার্টিকুলার অ্যাসপেক্টে, অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা দেখলেও তো আমরা বুঝতে পারি যে হাউ ফিট দেয়ার, মানসিকভাবে, শারীরিকভাবে। এবং আমার মনে হয় আপনার লাস্ট প্রোগ্রামে আমি বলেছি যে একদম লাস্ট বলের আগে তারা ছেড়ে দেয় না, যদিও জানে লাস্ট বলে 6 মারলেও কিছু হবে না, কিন্তু তারা শেষ অবধি ট্রাই করবে। আমি এক্ষেত্রে আমার একটা হাইপোথিসিস আছে, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা। সুস্থ মানুষই একমাত্র সুস্থভাবে চিন্তা করতে পারে। আমরা ছোটোবেলায় জানতাম, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. এখনকার প্রেক্ষাপটে আমার মনে হয় ক্যারেক্টারের পাশাপাশি when health is lost, everything is lost. সো এই হেলথ অনেক বড় একটি সম্পদ। সো যে মানুষ সুস্থ না, সেই মানুষ সুস্থভাবে ভাবতে পারে না। এবং কেন জানি মনে হয় সমাজে অসুস্থ মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। মন মানসিকতায়, চিন্তায় দারিদ্র্য অনেক বেশি ফুটে উঠছে, রুচিতে দারিদ্র্য অনেক বেশি। সো এই টোটাল ব্যাপারটা, ইকোসিস্টেম বলেন আর যে কথাই বলি না কেন, আমরা এই টোটাল ব্যাপারটা আমাদেরকে আবার ভাবা উচিত যে এটি আসলে আমাদের যে হেলদি স্টেটাস, এটা নিচের দিকে নামছে, সেটার কারণেই কি এই ব্যাপারগুলি ঘটছে কিনা। স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি কোয়ালিটি টিচার্স সত্যিকার অর্থে কোয়ালিফাইড ছিলেন, বেসিক সাবজেক্ট বলেন, ক্লিনিক্যাল সাবজেক্ট বলেন, সর্বত্র। তারপর যখন আমি প্রফেসর হয়ে গেলাম বা আমি মেডিকেল কলেজে জয়েন করলাম টিচার হিসেবে, তখন থেকে দেখা শুরু করলাম সরকারি এবং প্রাইভেট মেডিকেল কলেজ দুটির ক্ষেত্রেই টিচার সংকট। আইকনিক পার্সোনালিটিগুলি যারা ছিলেন আমাদের মেডিকেল সেক্টরে, তারা বাই দিস টাইম রিটায়ার করে ফেলেছেন। আমাদের চোখের সামনে কিংবা স্টুডেন্টদের চোখের সামনে আইকনিক পার্সোনালিটি ছিল না, এবং এখনও নেই। 2 হলো বেসিক সাবজেক্টের টিচার একেবারেই পুয়ার, এবং সেই সাথে ক্লিনিশিয়ানদেরও যারা যতটুকু সময় দেওয়া কথা স্টুডেন্টদের, ঠিক ততটুকু সময় দিচ্ছেন না, যার ফলে যে প্রোডাক্টটা ডাক্তার হিসেবে মার্কেটে আসছেন, আমার স্টুডেন্টদের কথা বলি, আর সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি, প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি, আমার মনে হয় এক্ষেত্রে বড় একটি গ্যাপ রয়ে যাচ্ছে। আমাদের এক্সপেকটেশন ডাক্তার কেমন হওয়া উচিত, এবং সেই সাথে ডাক্তার কীরকম হচ্ছে, আমরা কি প্রোডাক্ট বাজারে আনছি। 1, 2 হলো আমাদের এক্সপেকটেশন, আমাদের পেশেন্টদের এক্সপেকটেশন, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এক্সপেকটেশন বেড়ে গেছে, কারণ এখন উন্মুক্ত মিডিয়ার যুগ। তারা জানে যে ওয়ার্ল্ড ওয়াইড কী ট্রিটমেন্ট হচ্ছে, সিঙ্গাপুরে কী হচ্ছে, মালয়েশিয়ায় কী হচ্ছে, ইন্ডিয়ায় কী হচ্ছে, আমেরিকায় কী হচ্ছে, রোবোটিক ট্রিটমেন্ট কিংবা এআই ট্রিটমেন্ট কোন পর্যায়ে দাঁড়িয়েছে, এবং সেই এক্সপেকটেশন আমরা আমাদের ডাক্তারদের কাছে করা শুরু করি। হোয়ারেজ ডাক্তাররা ওই জায়গায় প্রস্তুতিটা নেই। 1, 2 হলো যারা ডাক্তার হিসেবে বাইরে ডিগ্রি করছেন, অনেকেই
ব্যাক করার প্রয়োজন বোধ করছেন না বাংলাদেশে কাজের পরিবেশের কথা চিন্তা করে। সো ওইখানে একটা ব্রেন ড্রেইন হচ্ছে। যারা ফেরত আসছেন তারা কর্পোরেট কালচারে, স্পেশালি কর্পোরেট হসপিটালগুলোতে ব্যস্ত হয়ে যাচ্ছেন, যেখানে কর্পোরেট হসপিটাল তাদেরকে অনেক বেশি পেমেন্ট দিচ্ছে, কিন্তু ওখানে হিউম্যানিটেরিয়ান টাচটা নেই। ওখানে যে কোনো পেশেন্টকে একটা বডি হিসেবেই দেখা হয়, ওখানে মানবিকতা বলে কোনো কিছু নেই। এবং যার ফলে যে ঘটনাগুলির কথা বললেন সেই ঘটনাগুলি হয়েছে। এই ব্যাপারগুলি যদি অনেক বেশি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হতো, বাণিজ্যিক দৃষ্টিকোণটা একটু দূরে রাখা হতো, তাহলে আমি বোধ করি এই ধরনের ঘটনা ঘটতো না। পাশাপাশি আপনি গভর্নমেন্ট হসপিটালগুলোর কথা যদি আমরা বলি, গভর্নমেন্ট হসপিটালগুলোতে ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন একটা সিটের এগেনস্টে 14 জন ফাইট করে ভর্তি হবার জন্য। সো এই যখন অবস্থা, যে ম্যান পাওয়ার আমাদের রয়েছে, সেই ম্যান পাওয়ার দিয়ে স্যাটিসফাই করা পেশেন্টদের ইটস অলমোস্ট ইম্পসিবল। আমাদের হেলথ বাজেট জিডিপির 1%ও না, আমরা কিন্তু চাই 4-5%, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে 1%ও দেয় না। এবং আপনি বোধহয় একটা ডেটাতে খুব আশ্চর্য হবেন যে লাস্ট 5 ইয়ার্সে অন্তত 70 লক্ষ মানুষ করোনা এবং করোনা পরবর্তী সময়ে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে শুধুমাত্র ট্রিটমেন্ট কস্ট মিট আপ করতে যেয়ে। এটি বোধ করি খুবই সিগনিফিক্যান্ট একটি ইনফরমেশন। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রতি বছরই কিছু কিছু মানুষ যারা লোয়ার মিডল ক্লাস ছিল, মিডল ক্লাস ছিল, নিচের দিকে মিডল ক্লাস ছিল, তারা নিচের দিকে আরও নিচের দিকে নেমে যাবে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।